আমরা এই মাটিতে যুদ্ধ করেছি আর ওরা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছিল। আর ভারতীয় সেনাবাহিনী যখন এখানে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাভূত করলো, তখন ওনারা এই হেলিকপ্টারে করে বিমানে করে ঢাকায় নেমে সরকার গঠন করলো। সেই সরকারকে সমস্যার সমাধান করতে পেরেছিল। 1973 সনে একটা নির্বাচন দিল। সেই নির্বাচনে আমরা ন্যাশনাল আওয়ামী পার্টি অংশগ্রহণ করেছিলাম। কোন মার্কা নিয়ে? ধানের শীষ। আর আওয়ামী লীগের ছিল নৌকা। সকাল 10টার মধ্যে তারা আমাদেরকে তাড়ায় দিয়ে ব্যালট বাক্স ভরে ফেললো। তাহলে কি গণতন্ত্র থাকে? আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল 1973 সনে। এরপরে সেখানেই তারা থেমে থাকে নাই। রক্ষী বাহিনীর কথা মনে আছে? মায়ের বুক থেকে শিশুকে নিয়ে হত্যা করেছে। লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, হাইজ্যাকিং সবই তারা করেছে। ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে। এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। তারপরেও তারা ক্ষান্ত থাকে নাই। তারা কি করলো? 1975 সনের জানুয়ারি মাসে সব মার্কা, ওই নৌকা মার্কা, ধানের শীষ মার্কা সব কবর দিয়ে বাকশাল গঠন করলো। বাকশালে কোনো মার্কা ছিল না। বাকশালে বলা হলো যে ধরে নিতে হবে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তাহলে মার্কা ছিল কোনো? বাকশালের নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি হলো, কোনো মার্কা ছিল না। এই অবস্থায় আপনাদের মনে আছে শেখ মুজিবের দশা কি হয়েছিল? কি? এক নেতা এক দেশ, এক রাতে সব শেষ। 1975-এর 15 আগস্টে আমার মতো এই 6 জন মেজর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেখানে অভ্যুত্থান করে শেখ মুজিবের সরকারের পতন ঘটায়। এরপরে জিয়া রহমানের আবির্ভাব হয় এবং এই যে পতনটা ঘটালো, এটি কি ছিল? প্রকাশ্যে করেছিল না গুপ্তভাবে করেছিল? সভা পরামর্শ কি ছিল? গুপ্ত। 7ই নভেম্বরে শেখ মুজিবকে গণবাহিনী মুক্ত করলো কর্নেল তাহেরের নেতৃত্বে। সে গণবাহিনীটা যে বিপ্লব করলো, ওটা কি ওপেন সংগঠন ছিল, মানে প্রকাশ্য সংগঠন ছিল না গোপন সংগঠন ছিল? গুপ্ত। এরপরে প্রেসিডেন্ট জিয়া ফ্রন্ট গঠন করলেন। সে ফ্রন্ট গঠনের মধ্যে আমি ছিলাম সামরিক বাহিনীর অফিসার হিসেবে। পার্টি গঠন করলেন। সেই পার্টিতে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়াকে, ওই পার্টি আমি করতাম। আমি বলি যে মার্কাটা প্রেসিডেন্ট জিয়ার হাতে তুলে দেন এবং ন্যাপের পতাকাটা তুলে দেন। এই হলো ধানের শীষের আগমন বিএনপির। কোথা থেকে কোথায় আসলো মার্কা? 54 নৌকা, 64 হারিকেন, 70 নৌকা, 73 ধানের শীষের নৌকা, আর বাকশালে সব মার্কা শেষ। 79-তে এসে হলো ধানের শীষ আর নৌকা। 81 সনে জিয়া রহমান নিহত হওয়ার পরে তারপরে সামরিক শাসন জারি হয়। কি কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন। ওই সময়ে জিয়া রহমান নিহত হওয়ার পরে বিএনপির এমন কোনো কুকীর্তি নাই, করে নাই। চাঁদাবাজি, রাজনীতি এখন তো দেখছেন না, ওটা ওই সময় করেছিল। তার পরিণতিতে সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 90-তে একটা আন্দোলন হয়, বলে গণঅভ্যুত্থান। সেখানেও কিন্তু গুপ্ত কাজ ছিল। সামরিক বাহিনীর অফিসাররা গোপনে, যেন এরশাদের সরকার হটানোর জন্য গোপনে তারা কর্মকাণ্ড করে। সেই কর্মকাণ্ডের কারণে 90-এর গণঅভ্যুত্থান হয়। 1991 সনে বিএনপি যে ক্ষমতায় আসলো, বিএনপি কি এককভাবে ক্ষমতা আসতে পেরেছিল? কার সাহায্য লেগেছিল? দাঁড়িপাল্লার। তারপরে 140টা সিটে বিএনপি জয়ী হয়েছিল এবং 10টা সিট জামাত প্রকাশ্যে দিয়েছিল। 140টা যে সিট পেল, ওটা গুপ্ত কাজ ছিল, ওটার মধ্যে আমিও ছিলাম। তাহলে সবই তো গুপ্ত। 2001-এ ক্ষমতা আসলো কিভাবে? 4 দল গঠন করলাম। সেই 4 দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম। সেই 4 দলের নির্বাচনে
2001-এ আমি চৌহালি এবং সাদাতপুরে অংশে নির্বাচিত হই। 2008-এ এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। 2014 পর্যন্ত এই দাঁড়িপাল্লা আর ধানের শীষ ঠিক ছিল। 2015-এর পরে বিএনপির মাথায় ভূত চাপলো যে জামাতে ইসলামকে সরাতে হবে। ওরা যুদ্ধাপরাধী, ওরা পাকিস্তানের পক্ষে, ওরা এই সমস্ত দালাল, এই সমস্ত। তার পরিণতিতে কী হলো? জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেবের ফাঁসি হলো 2016 সনে। এমনিভাবে অন্যান্য নেতাদের ফাঁসি হয়ে গেল। আর বিএনপি কী হলো? প্রতিবাদ করেছিল, অথচ ক্ষমতায় কারা নিল? তার জামাতে ইসলাম। 1979 সনে ইসলামী শক্তি প্রেসিডেন্ট জিয়াকে সহায়তা করেছিল। 1991-তে, 2001-এ, 2008-এ। তারপরে বিএনপি জামাত ইসলামের নেতাদের ফাঁসির কাস্টে ঝোলানো থেকে যে আন্দোলন করতে হয়, সে আন্দোলন করে নাই। কি করলো? অপরদিকে জামাত ইসলামকে দূরে সরিয়ে দিল। এখন জামাত ইসলাম কি করবে? জামাত ইসলাম আস্তে আস্তে গোপনে গোপনে কাজ শুরু করলো। আর শিবির তারা কি করলো? তারাও গোপনে গোপনে কাজ শুরু করলো। আর আমি যে 4 দল করে দিয়েছিলাম, সব অত্যাচারের খড়গ আমার উপরে এসে চাপলো। তা আমি কি প্রকাশ্যে লাফালাফি করব? ফেসবুকে বলে, যার বয়স 17 হয় নাই, সে ফেসবুকে লেখে 17 বছর কোথায় ছিলেন? লেখে না? আমি 17 বছর কোথায় ছিলাম? 2009-এ আমি সিরাজগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। 2012 পর্যন্ত কমিটি করেছি। 2014 নির্বাচন প্রস্তুতি ছিল। 2015-তে যখন বেগম জিয়ার সঙ্গে আমি এই কথাবার্তা হলো, আমাদের আপনার পার্টিতে সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনার এখানে আসা নিরাপদ না। তাই সেখানে আমরা সবাই কি হলাম? জামাত ইসলাম ধীরে ধীরে গুপ্ত হলো, শিবির গুপ্ত হয়ে গেল। দেশের স্বার্থে কাজ করার জন্য সকলে গোপনে কাজ শুরু করলো। এটাই নিয়ম। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করে পতন ঘটানো যায় না। পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটে নাই। ভিয়েতনামে, কম্বোডিয়ায়, লাওস, রাশিয়ায়, চীনে সব জায়গায় গোপন সংগঠনের মাধ্যমেই বিপ্লব সংগঠিত হয়েছে। 2024-এর ছাত্রনেতারা যেটা করেছিল, ওটাও বিপ্লব, ওটাও গোপন সংগঠন ছিল প্রথমে, পরে প্রকাশ্যে এসেছে। তার পিছনে ছিল কারা? ওই যে গুপ্ত বলে না, শিবির পিছনে ছিল। শিবির যদি সমর্থন না দিত, 2024-এর গণঅভ্যুত্থান অথবা বিপ্লব হতো? তাহলে গুপ্ত বলে কি লাভ? যারা গুপ্ত বলে তাদের লেখাপড়া নাই। তারা আমি যে কথাগুলো বললাম, এই ইতিহাস তারা জানে না। কোনো বক্তৃতা শুনেছেন আমি যেগুলো বললাম? তারা বলেছে কখনো? তারা আপনারা ইন্টারনেটে দেখেন, এগুলো সব তথ্যখানে আছে, কিন্তু তাদের এগুলো জানা নাই। যে কারণে বিএনপি 20 বছর ক্ষমতা আসতে পারে নাই। এখন ওই বিপ্লব করলো ছাত্রদের নেতৃত্বে, আমরা সহায়তা করলাম। আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা আমরা মাঠে নামলাম, কিন্তু এর ফসল লুটলো কে? এর ফসল কে লুটলো? 1.5 বছর কি করেছে? 1.5 বছর তারা কি করলো? খায়দায় করিমালি মুঠায় জব্ব। বিপ্লব করলাম আমরা ছাত্ররা, আর চাঁদাবাজি করে কোটিপতি হলো কারা? এখন আগামী 12ই ফেব্রুয়ারিতে ওই যে চাঁদাবাজি যারা করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের কি ছেড়ে দিবেন আবার এগুলো করার জন্য? সে কারণেই আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব দাঁড়িপাল্লায়, ওনার বিজয়, ওনার এই মার্কায় আপনারা ভোট দিয়ে বিজয় করবেন এবং এই বিজয়কে সুসংহত করার জন্য আপনারা জানেন আপনারা জানেন যে এর মধ্যে আমি চৌহালিতে, তারপরে গতকালকে গিয়েছিলাম পাবনা 1-এ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলের পক্ষে। দেখছেন তো আপনারা? না, ইনশাল্লাহ উনি জিতবেন। আমি গেছি,
ওখানে ওরা বললো যে আজকে সকালে টেলিফোন করেছেন, হাওয়া পাল্টে গেছে। গেছে সুজানগরে, আজকে সকালে গেছে সাজাদপুরে এনসিপির প্রার্থী ওই সাইকেল ওখানে এখানে শাপলাকলি, তারপরে সিরাজগঞ্জ সদরে আমি থাকি, ওখানে হাওয়া ঘুরে গেছে। তারপরে এখন যাবো পাবনা সদরে, অধ্যাপক ইকবাল সাহেবের ওখানে, উনি দাঁড়ায় আছেন রাস্তায়। এগুলো করছি কেন? যাতে দাঁড়িপাল্লার এবং শাপলাকলির জোয়ার আসে, 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জোয়ার আসে, যাতে আপনাদের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আলমের বিজয় সুনিশ্চিত হয়। এই যে ঘুরে ফিরে এতগুলো কাজ করলাম, ওদেরও উপকার হলো, আপনাদেরও উপকার হলো, ঠিক না? এই যে এত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে 30 তারিখ থেকে আজকে কত 7 তারিখ, আমি নির্বাচন তো এইভাবেই করি, আপনারা জানেন। 4-5 দিনের বেশি আমি নির্বাচন কখনোই করি নাই। তাহলে ইলম সাহেবের আমি শুনছি যে এই অবস্থা, আমি মনে মনে বলি যে এই অবস্থা পাল্টাতে কি করতে হয়, ওই মেকানিজম তো জানি, আল্লাহ তো আমাকে ওই শক্তি দিয়েছে। আর 1964 সন থেকে নির্বাচনের কাজই আমি করি। কত বছর হলো? 60 বছর না কত? এই 60 বছরে নির্বাচনই করি। প্রশাসন নিরপেক্ষ থাকবে। আর কারা ভোট কাটার কথা বলে, প্রশাসনের ভয় দেখায় যারা দুর্বল, যাদের কোনো সমর্থন নাই। আমরা কি প্রশাসন করি? আমরা কি ভোট কাটার কথা বলি? আমরা কি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি? আমরা কি তাদের টাকুমাকু চুরি করি? আমরা কি চাঁদা চাই? আমরা কি মেয়েদের সঙ্গে অসৎ ব্যবহার করি? তাহলে আমাদের ভয় কিসের? সুতরাং জনগণ আমাদের পক্ষে আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে, এবং আপনারা অধ্যক্ষ আলী আলম সাহেবকে এমপি হিসেবে দেখতে পারবেন, যাতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বেলকুচির তাঁত শিল্পের উন্নয়ন ঘটাতে পারি। আপনারা জানেন এনায়তপুরে আমি হাট করেছি একটা তাঁত শিল্পের প্রসারের জন্য। বেলকুচির হাটেরও উন্নয়ন হবে আমাদের দ্বারা, এবং তাঁতিদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সকল কর্মকাণ্ড গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত